রাত গভীর থেকে আরও গভীরতর হচ্ছে। ঘরের নিস্তব্ধতা যেন বাতাসের ভারী হয়ে থাকা অনুভূতি টের পাচ্ছে। ল্যাম্পের ম্রিয়মান আলোয় তাদের ছায়াগুলো দেয়ালে অস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। তবুও এই নীরবতার মধ্যেও যেন এক প্রচণ্ড ঝড় বইছে, যে ঝড় একে অপরকে দাবিয়ে রাখতে চাইছে, একে অপরের হৃদয়ে দাবি প্রতিষ্ঠা করতে চাইছে। আবরারের শক্ত হাতে বন্দি আতিয়া। সারা শরীর শীতল হয়ে এলো আতিয়ার। ঘরোয়ালি ডাকটা যেন তার অন্তরে শেকল বেঁধে দিল। এতদিন পর এই শব্দটা শুনতে হবে, ভাবতেই পারেনি। একসময় এই শব্দটাই ছিল তার সবচেয়ে প্রিয়, কিন্তু আজ কেন যেন মনে হল, এই ডাকটাও কেবল এক দখলদারির ঘোষণা, ভালোবাসার নয়। সে এক মুহূর্ত চোখ বন্ধ করল। মনে হল যেন সময় থমকে গেছে। কিন্তু পরক্ষণেই তার হৃদয়ে অন্য এক তীব্র অনুভূতি খেলে গেল। না, সে দুর্বল হয়ে পড়বে না। হঠাৎ চোখ খুলে তীব্র আক্রোশে আবরারের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে ঝাঁকিয়ে ফেলল। রাগে চোখ দুটো কটমট করে তাকিয়ে বলল, কে আপনার ঘরোয়ালি? ছাড়েন আমাকে। আমাকে এইভাবে ধরার অধিকার আমি আপনাকে দিইনি। অধিকার, এই শব্দটাই যেন আগুন ঢেলে দিল আবরারের রক্তে। তার ভেতরের দাবিটা যেন আরও জ্বলে উঠল। আতিয়া তাকে অধিকার শেখাচ্ছে? যে মানুষটা কাগজ কলমে তার স্ত্রী, যে নারীর সমস্ত অস্তিত্ব তার বলে দাবি করে এসেছে, সে আজ তাকে তার সীমারেখা দেখাচ্ছে? না, এটা হতে পারে না। কোনো কিছু না ভেবেই, কোনো কিছু না বুঝেই আবরার হঠাৎ আতিয়ার ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল। আহহ! ব্যথায় আতিয়ার শরীর ঝাঁকিয়ে উঠল। সে দুই হাত দিয়ে শক্ত করে নিজের কামিজ খামচে ধরল। চোখ বন্ধ করে ফেলল, যেন এই অপ্রত্যাশিত যন্ত্রণাটা সহ্য করতে চায়, কিন্তু ব্যর্থ। আবরার এত সহজে ছাড়বে না। সে মুখ তুলে নিয়ে এবার আতিয়ার নরম গলায় মুখ রাখল, নিঃশ্বাসের উষ্ণতা ছড়িয়ে দিল তার ত্বকে। আতিয়া আরও বেশি মোচড়ানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে আবরারের শ্বাস গরম হয়ে উঠেছে। কানের পাশে মুখ এনে হাড়ভাঙা কণ্ঠে বলল, অধিকার? তুই আমাকে অধিকার শেখাচ্ছিস? তোর সব কিছুর অধিকার আমি কাগজ কলমেও নিয়ে বসে আছি, আর তুই আমাকে সীমারেখা দেখাতে আসছিস? আতিয়া তখনও ধরা পড়ে আছে তার শক্ত হাতে, কিন্তু এবার সে উঠে তাকাল। তার চোখের ভেতর আর ভয় নেই, নেই কোনো দ্বিধা, বরং একটা গভীর কষ্টের ছায়া নেমে এসেছে। সে একটা তিক্ত হাসি দিল, একটা কষ্টে মোড়া, অথচ ভয়ঙ্কর শক্তিশালী হাসি। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে স্পষ্ট উচ্চারণে বলে উঠল, হ্যাঁ, আপনার অধিকার আছে আমার ওপর। কিন্তু আবরার তাকিয়ে রইল তার চোখে, যেন কিছু একটা আভাস পাচ্ছে। আতিয়া এবার ধীর, কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনার অধিকার কেবল আমার দেহের ওপর, আমার মনের রাজা হওয়ার অধিকার আপনি এখনও পাননি। এই কথাটা যেন বাজের মতো আঘাত করল আবরারকে। আবরারের শরীরের প্রতিটি পেশি রাগে শক্ত হয়ে উঠেছে। আতিয়ার কথাগুলো যেন তার অন্তরে গনগনে আগুনের মতো ঝলসে উঠছে। সে আতিয়ার কোমল, নরম হাতটা হঠাৎ করে এমনভাবে মুচড়ে ধরল যে আতিয়া ব্যথায় শিউরে উঠল, কিন্তু তবুও সে কোনো আর্তনাদ করল না। কেবল তার চোখের কোণে টলমল করতে লাগল এক ফোঁটা জল। আবরার দাঁতে দাঁত চেপে গর্জনের মতো গলায় বলল, তাহলে তোর কথার মানে দাঁড়ায়, আমি তোকে জোর করে ছুঁই? আমি তোর সম্মতি ছাড়া কিছু করছি? আতিয়া ব্যথায় মুখে কোনো শব্দ তুলতে পারছিল না। বুকের ভেতরটা যেন চিৎকার করছিল, কিন্তু সে তা চেপে রাখল। অবশেষে বহু কষ্টে ফিসফিস করে বলল, জোর করে কেন করবেন আপনি? এই বেপরোয়া ভালোবাসা তো আমি নিজেই গ্রহণ করেছি। তাই তো আপনার দেওয়া অস্তিত্ব গর্ভে ধারণ করেছি আমি। শব্দগুলো আবরারের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত হানল। তার রাগ কমার বদলে যেন আরও দ্বিগুণ হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে একেবারে আতিয়ার মুখের কাছে গিয়ে শীতল কণ্ঠে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ। নাগরদের গায়ে ঢলে থাকিস, তাতে তোকে কষ্ট হয় না, আর আমি ছুতে গেলেই অধিকার শেখাস? আতিয়ার চোখ এবারও ছলছল করল, কিন্তু কণ্ঠে ছিল কঠিনতা। তার চোখের দিকে সোজা তাকিয়ে দৃঢ় স্বরে বলল, মিস্টার আবরার ফাহাদ, প্রথমত, আমার চরিত্র এখনও কলঙ্কিত হয়নি। এতটা নিচে নামিনি যে স্বামী থাকতে অন্য পুরুষের গায়ে ঢলে পড়ব। আতিয়ার কথা যেন আবরারের রাগের সাগরে ঘূর্ণিঝড় তুলল। সে হঠাৎ করেই আতিয়ার কাঁধ চেপে ধরে ঝাঁকিয়ে দিল। তার ভেতরটা তছনছ হয়ে যাচ্ছিল, যেন শ্বাস নিতে গেলেও ব্যথা অনুভব হচ্ছে। সে হঠাৎ করেই আতিয়াকে আরও কাছে টেনে নিল, এতটাই শক্ত করে যে আতিয়া ব্যথায় শিউরে উঠল। তার ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো বিষাক্ত কথা, স্বামী থাকতে পরপুরুষের গায়ে ঢলে পড়িস,
আবার বলছিস তোর চরিত্র ফুলের মতো পবিত্র? আমার দেখা কি তবে ভুল ছিল? আমি তো ভালো করেই দেখেছি সেই দিন শত্রুর সাথে কেমন চেপে ধরেছিলি নিজেকে। আমি যদি ঠিক সময়ে না আসতাম হয়তো বেডেও চলে যেতিস। লজ্জা করে না যারা আমার ক্ষতি করতে চাই তাদের সাথে বেডে যাস, আবার স্বামী স্বামী মারাস? কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো বিঁধে গেল আতিয়ার মনে। সে চোখ বন্ধ করল, যেন তার চোখের সামনে সেদিনের ঘটনাগুলো ভেসে উঠছে। আবরার তার চোখে যে দৃশ্য দেখেছিল তা কি আসলেই পুরো সত্যি ছিল? তারপর আতিয়া চোখ খুলল। এবার তার দৃষ্টিতে আর কান্না নেই, নেই কোনো যন্ত্রণার প্রকাশ। কেবল এক ধরনের নিঃশেষিত ক্লান্তি, একটা অভিমান। ধীর কণ্ঠে বলল, আপনার চোখের দেখা সবসময় সত্যি হয় না, আবরার। আমি চেয়েছিলাম আপনাকে সব জানাবো। চেয়েছিলাম প্রমাণ করতে যে আপনার চোখে যা ধরা পড়েছে তা একটুও সত্যি নয়। কিন্তু এখন সেই ইচ্ছাটাই মরে গেছে। একটু থেমে এক নিঃশ্বাসে সে আরও বলল, আমি যার প্রেমে পড়েছিলাম সে আপনি ছিলেন না। আমার নির্জীব মানুষ হারিয়ে গেছে, আমাকে একা ফেলে রেখে। যে আবরার আমাকে আগলে রাখত, যে আবরার আমাকে বিশ্বাস করত, সে এখন এই কক্ষে নেই। আবরার আর সহ্য করতে পারছিল না। তার সারা শরীর জ্বলে যাচ্ছিল। আতিয়ার ঠান্ডা অথচ শক্তিশালী কথা যেন তার অহংকারে আঘাত করছিল। সে হঠাৎ করেই আতিয়াকে এক ঝটকায় নিজের কোল থেকে ফেলে দিল। আতিয়া ভারসাম্য রাখতে না পেরে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। ব্যথা পেলেও একটু আর্তনাদ করল না, একটুও কাঁদল না। আবরার এক মুহূর্তও দাঁড়াল না, তীব্র কণ্ঠে বলল, তোর এই ন্যাকামো আর কষ্টের অভিনয় তোর নাগরদের কাছে গিয়ে করবি। আমাকে এসব নাটকীয় কথা বলে ফাঁসানোর চেষ্টা করিস না। আতিয়া কিছুই বলল না, শুধু এক ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। তার ঠোঁটের কোণে এক টুকরো ক্লান্ত হাসি খেলে গেল। কিন্তু সেটা ব্যঙ্গের ছিল নাকি হাহাকার মেশানো তা বোঝা গেল না। আবরার ধীর পায়ে এগিয়ে গেল আরিয়ান আর অনিয়ার দিকে। তার চোখে তখনও আগুন, কিন্তু যখন সে তাদের দিকে তাকাল সেই আগুন যেন একটু নিভে এলো। সে খুব আস্তে করে, আদরে, ভালোবাসায় একবার করে দুজনের কপালে চুমু খেল। তারপর একবার শুধু ঘুরে তাকালো আতিয়ার দিকে। কিন্তু আতিয়া ততক্ষণে মুখ ফিরিয়ে নিয়েছে। আবরার এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে গভীর একটা নিঃশ্বাস নিল। তারপর দরজা খুলে বেরিয়ে গেল। ঘরের ভেতরে যেন শূন্যতা নেমে এলো। আতিয়া ধীরে ধীরে উঠে বসল। তার চোখের দৃষ্টি শূন্যে আটকে রইল। সেই আবরার যে একসময় তার ছিল, আজ সেই আবরারই তার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস পড়ে রইল নিস্তব্ধ ঘরে। টিল 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 টিল। অন্ধকার পরিকল্পনার সূচনা। রাতের নিস্তব্ধতা ভেঙে ছাদের ওপরে এক নিঃশ্বাসে ধোয়ার কুণ্ডলী ভেসে উঠল। আবরার ঠোঁটের ফাঁকে থাকা সিগারেটটা নিঃশেষ হতে চলেছে, কিন্তু তার ভেতরে জমে থাকা অগ্নি যেন আরও বেড়ে উঠছে। সে চোখ বন্ধ করে এক গভীর টান দিল, তারপর ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে দিয়ে চোখ খুলল। আকাশের দিকে তাকিয়ে একটা বিদ্রূপের হাসি ফুটে উঠল তার ঠোঁটে। আমার দেখা ভুল প্রমাণিত করবে? হা হা হা, কি মজার কথা। এতদিন ধরে যা বিশ্বাস করে এসেছি সেটাকে ভুল বলে উড়িয়ে দিতে চায়? কিন্তু আমি কি এতটাই বোকা যে সেই নাটক বিশ্বাস করব? সে আবারও এক টান দিল সিগারেটে। এবার তার দৃষ্টি কেমন যেন অন্ধকার হয়ে এলো। তার হাতের আঙুলগুলো শক্ত হয়ে উঠল। আমার সন্তানদের জন্য তো কিছু করতে পারলাম না, কিন্তু আর একজনকে ঠিকই ঘুম পাড়িয়ে দিতে পারব, একেবারে সুন্দরভাবে, চিরদিনের জন্য। তার ঠোঁটের কোণে একটা বিদঘুটে হাসি ফুটে উঠল। কুৎসিত, নিষ্ঠুর, ভয়ঙ্কর এক হাসি। সে ধীরে ধীরে মাথা নিচু করল, যেন অন্ধকার তার শরীরের চারপাশে জড়ো হচ্ছে। নো টেনশন, আমি আসছি, শুধু রেডি থাকো। তারপর সিগারেটটা শেষ টান দিয়ে মাটিতে ফেলে দিল, জুতো দিয়ে পিষে নষ্ট করল। কমা 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 কমা। রাতের আধার বিদায় নিয়ে ধরণীর বুকে সূর্যের আগমন ঘটল। আকাশের গাঢ় নীল রং ফিকে হয়ে আসতে লাগল, রক্তিম সূর্য ধীরে ধীরে শহরের আকাশে উকি দিল। শহর যেন নতুন করে বাঁচতে শুরু করল। চারপাশে কর্মব্যস্ত মানুষের ভিড়, কেউ ছুটছে অফিসের দিকে, কেউ রাস্তায় দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে, কেউ বা গাড়ির হর্নের শব্দে বিরক্ত হয়ে তাকিয়ে থাকছে সামনের দিকে। গরমের প্রকোপ যেন আগের থেকে বেড়েছে। ভোরের ঠান্ডা বাতাস এখন উধাও, তার জায়গা নিয়েছে একরকম ভ্যাপসা গরম। তবুও শহরের মানুষ থেমে নেই। কারণ থামলে চলবে না। পেটের তাগিদ, সংসারের দায়, জীবনের বাস্তবতা,
সবাইকে ছুটতে বাধ্য করে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও, এই নতুন দিনের আলোর মাঝেও, এক কোণে দাঁড়িয়ে আছে একজন, যার ভেতরটা রাতের মতোই অন্ধকারে মোড়ানো। আবরার। সে ঠান্ডা চোখে শহরের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি সোজা, স্থির, কিন্তু ভয়ঙ্কর। কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা ভয়াবহ। সকাল ৮টা বাজে। মৃদু রোদ জানালা দিয়ে ঘরে ঢুকে পড়েছে, হালকা বাতাস পর্দা দোলাচ্ছে। চারপাশে নীরবতার চাদর ছড়িয়ে আছে, যেন পুরো পৃথিবী একটু ধীর গতিতে চলছে। আতিয়া ধীরে ধীরে চোখ খুলল। ঘুম থেকে উঠেই সে প্রথমে চোখ ঘুরিয়ে চারপাশ দেখল। তার দেহে এখনও গত রাতের ক্লান্তি লেগে আছে, কিন্তু মনটা কেমন যেন হালকা লাগছে। সে পাশ ফিরতেই তার দৃষ্টি আটকে গেল। সোফায় বসে আছে আবরার, আর তার কোলে আরিয়ান আর অনিয়া খেলা করছে। হাত পা ছড়িয়ে, বাবার মুখের দিকে চেয়ে তারা নিজেদের ভাষায় কিছু বলছে, যা কেবল ওরাই বুঝতে পারে। আবরার গভীর মনোযোগে ওদের দিকে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত প্রশান্তি। একটা সময় সে অনিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মামুনি, কি বলতে চাও? বাবাকে বলো। আবরারের কথায় অনিয়া খিলখিল করে হেসে দিল, ছোট্ট হাত দুটো নাড়তে লাগল, আর বাবল ফলাতে শুরু করল। যেন বাবার কথার উত্তর দিচ্ছে সে। আবরার এবার আরিয়ানের দিকে তাকালো, তার ছোট্ট মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, তুমি চুপচাপ কেন? বাবার উপর রাগ করেছ নাকি? কথা বলছি না দেখে। কিন্তু আবরারের কথা শুনে আরিয়ান মুখ ঘুরিয়ে নিল। তারপর কৌতূহলী চোখে চারপাশে তাকাতে লাগল। হঠাৎ তার দৃষ্টি পড়ল আতিয়ার দিকে। বিছানায় বসে থাকা মা কে দেখে এক মুহূর্ত চুপ করে থাকল সে, তারপর হঠাৎ করেই ফুপিয়ে কান্না শুরু করে দিল। আতিয়া হতভম্ব হয়ে গেল। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে এসে আরিয়ানকে কোলে তুলে নিল। মাত্রই তার বুকের কাছে টেনে নিয়েছে, আর তৎক্ষণাৎ আরিয়ান কান্না থামিয়ে দিল। মায়ের বুকের উষ্ণতা পেয়েই সে যেন শান্ত হয়ে গেল। আবরার বিস্মিত চোখে এই দৃশ্য দেখল, তারপর মৃদু হাসল। সে এবার অনিয়ার দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, দেখেছ মামুনি, তোমার সাথে কথা বলছি বলে তোমার ভাইয়া রাগ করেছে, তাই মুখ ঘুরিয়ে চলে গেল। অনিয়া বাবার কথা শুনে আবারও খিলখিল করে হেসে দিল, ছোট্ট হাত নাড়িয়ে বাবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। আতিয়া পাশে দাঁড়িয়ে বাবা মেয়ের এই নিষ্পাপ মুহূর্ত উপভোগ করছিল। তার ঠোঁটে এক ঝলক হাসি ফুটে উঠল। আরিয়ান মায়ের মুখে হাসি দেখেই যেন সংক্রামিত হল, সেও খিলখিল করে হেসে দিল। আবরার এবার ভ্রু কুঁচকে তাকালো আরিয়ানের দিকে। এতক্ষণ আমি জোকার সেজে কথা বলছিলাম, তখন আমার দিকে তাকাওনি। আর যেই মা হাসল, অমনি তুমিও হেসে দিলে? আমার কথায় হাসতে পারলা না, বেটা? আতিয়া মুখ চেপে হাসল। আবরারের মুখের অভিব্যক্তি এতটাই মজার লাগছিল যে হাসি আটকানো দায় হয়ে যাচ্ছিল তার জন্য। এদিকে অনিয়া যেন বাবার মনোভাব বুঝতে পেরেছে, তাই এবার হাত পা ছুঁড়ে বাবাকে আরও খুশি করার চেষ্টা করল। আবরার এবার অনিয়াকে কোলে তুলে নিল, আর ধীর পায়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। আতিয়াও আরিয়ানকে কোলে নিয়ে পিছু পিছু নেমে এলো। নিচে নেমে এসে আবরার সোফায় গিয়ে বসল, অনিয়াকে নিজের কোলে বসিয়ে তার ছোট্ট আঙুল ধরে খেলতে লাগল। আতিয়া আরিয়ানকে নিয়ে ড্রয়িং রুমে রাখা দোলনায় শুইয়ে দিল, যাতে সে আরাম করে শুয়ে থাকতে পারে। তারপর সে নিজের জন্য একটা ছোট্ট সময় বের করে নিল, বাথরুমে গিয়ে ফ্রেশ হতে ঢুকে পড়ল। অন্যদিকে আবরার কফির কাপ হাতে নিয়ে সোফায় হেলান দিয়ে বসল, আর চোখ ঘুরিয়ে তার পরিবারকে দেখল। এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই যেন এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে। একটা যুদ্ধের মধ্যে থেকেও এই সামান্য সময়ের মধ্যেই যেন সুখের ছোঁয়া লেগে আছে। আবরার আনিয়াকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। ছোট্ট শরীরটা তোষকের কোমল স্পর্শ পেয়ে আরাম করে শুয়ে রইল, মুখে এক শান্তির ছাপ। তারপর আবরার চোখ ঘুরিয়ে তাকালো আরিয়ানের দিকে। ছোট্ট ছেলেটা তখনও তার গাল ফুলিয়ে দোলানায় শুয়ে আছে, যেন বাবার প্রতি প্রচণ্ড অভিমান করে আছে। আবরার মুচকি হেসে কপালে ভাঁজ ফেলে বলল, তুই আমার ছেলে হয়ে তোর মাকে বেশি ভালোবাসিস। আমার কোল থেকে নেমে গেলি? খুব অন্যায় হচ্ছে কিন্তু। আরিয়ান কিছু না বলে হাত পা ছুঁড়তে লাগল, যেন বাবার কথায় সায় দিচ্ছে না। আবরার এবার চোখ কুচকে গম্ভীর ভঙ্গিতে বলল, কি ব্যাপার, মারবি নাকি আমাকে? এইভাবে হাত পা ছুঁড়ছিস কেন? দেখ, তোর মা ভালো, ঠিক আছে, কিন্তু আমার চেয়ে বেশি ভালো না। তাই আমাকে বেশি বেশি ভালোবাসবি, ঠিক আছে তো? তার গলার স্বরে মজার ছাপ থাকলেও আরিয়ান তা বোঝার মতো বড় হয়নি। সে এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল,
ঠোঁট দুটো ফুলিয়ে এমনভাবে মুখ করল যেন বাবার কথায় সে খুবই কষ্ট পেয়েছে। এরপর না বুঝেই মুখ হা করে হাউমাউ করে কেঁদে দিল। সারা ঘর তার ছোট্ট কান্নার শব্দে ভরে উঠল। আবরার হতভম্ব হয়ে গেল। সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে আরিয়ানকে কোলে নিতে চাইল, কিন্তু আরিয়ান এক ঝটকায় মুখ ফিরিয়ে নিল। আরিয়ান কাঁদতে কাঁদতে যখন পুরো ঘর মাথায় তুলল, তখনই রান্নাঘর থেকে মিসেস মোহনা আসতে আসতে বলল, এই এত চিৎকার চেঁচামেচি কিসের? মিসেস মোহনা দ্রুত ড্রয়িং রুমে আসলেন, আর প্রথমেই তার চোখ পড়ল আরিয়ানকে কাঁদতে দেখে। তার বুক মমতায় ভরে উঠল। তিনি কোনো প্রশ্ন না করেই তাড়াতাড়ি এগিয়ে এসে আরিয়ানকে কোলে তুলে নিলেন। মাত্রই তার বুকের কাছে টেনে নিলেন, আর তৎক্ষণাৎ আরিয়ান কান্না থামিয়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বড় দাদির কোলে মাথা গুজে রইল, যেন এই জায়গাটাই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। আবরার এবার চোখ সরু করে বিড়বিড় করে বলল, যেমন মা তেমন ছেলে, একমাত্র আমার মেয়ে, তাই আমার মতো ভদ্র, শান্ত, শিষ্ট। তার কথা শুনে মিসেস মোহনা তাকিয়ে কড়া গলায় বললেন, চুপ কর তুই, এখন ছেলেকে কাঁদিয়ে এখন আবার অভিযোগ করিস? আবরার কপালে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাত গভীর, হয়তো ঘড়ির কাঁটা তখন ঠিক একটা এসে স্থির হয়েছে। ঘুমন্ত শহরের বুকে নীরবতা বিরাজমান। স্ট্রিটলাইটের মৃদু আলো এয়ারপোর্টের রানওয়ে আলোকিত, কিন্তু রাতের নীরবতা ভেঙে হঠাৎই সেখানে নেমে আসে একটি বিলাসবহুল ফ্লাইট। ফ্লাইটটি ছিল লন্ডন থেকে আসা, কিন্তু সাধারণ যাত্রীদের জন্য নয়। এর প্রতিটি সিট, প্রতিটি করিডোর যেন সুনিপুণভাবে বাছাই করা নিরাপত্তার চাদরে মোড়ানো। প্লেনের দরজা খুলতেই প্রথমে বেরিয়ে এলো 10 জন কালো পোশাক পরা বলিষ্ঠদেহী মানুষ। তাদের প্রত্যেকের হাতে AK-47 বা আধুনিক সাইলেন্সার লাগানো পিস্তল, চোখে কালো সানগ্লাস, মুখে কঠিন অভিব্যক্তি, যেন পৃথিবীর কোনো কিছুই তাদের ভীতি ধরাতে পারে না। তারা প্লেন থেকে নেমেই চারপাশে চোখ বুলিয়ে নিল, যেন কোনো বিপদ লুকিং করে আছে কিনা তা নিশ্চিত হতে চায়। এরপর নিজেদের মধ্যে ইশারায় কিছু আদান প্রদান করে 2 ভাগে ভাগ হয়ে গেল, এক দল সামনে, অন্য দল পেছনে। সবাই নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছিল। এরপর ধীরস্থির পায়ে প্লেনের সিঁড়ি বেয়ে নিচে নামল এক ব্যক্তিত্ব, যার উপস্থিতি রাতের নিস্তব্ধতাকেও শীতল করে দিল। তিনি আর কেউ নন, মিস্টার আনোয়ার। পরনে নিখুঁতভাবে ছাটা দামি ব্ল্যাক স্যুট, চকচকে কালো লেদার শু, আর চোখে কালো সানগ্লাস। মাথার চুলগুলো নিখুঁতভাবে আঁচড়ানো, গায়ে এক প্রকার রাজকীয় আভিজাত্যের ছাপ। তিনি বয়সের ভারে নুয়ে পড়েননি, বরং এখনও তার চেহারায় এক অদ্ভুত দীপ্তি, যেন অভিজ্ঞতা আর ক্ষমতার এক অদ্ভুত মিশ্রণ। তার প্রতিটি পদক্ষেপ হিসেব করা, প্রতিটি শ্বাসপ্রশ্বাসে যেন নিয়ন্ত্রণ আর শৃঙ্খলার ছাপ স্পষ্ট। তার পেছনে পেছনে প্লেন থেকে নেমে এলো আরও 10 জন কালো পোশাকধারী বডিগার্ড, যারা চারপাশে এমনভাবে ছড়িয়ে গেল, যেন একে একে বিশাল এক মানবঢাল তৈরি করছে। কেউ যেন এতটুকু ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে। মিস্টার আনোয়ার একবার চারপাশে চোখ বুলিয়ে নিলেন, যেন এই নিস্তব্ধ শহরেও কিছু লুকিয়ে আছে কিনা তা বুঝতে চাইছেন। এরপর তিনি তার ডান পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট নিলয়ের দিকে তাকিয়ে বললেন, হোটেলে যাওয়ার ব্যবস্থা করেছিস তো? নিলয় বিন্দুমাত্র সময় নষ্ট না করে সম্মানিত ভঙ্গিতে মাথা নত করল এবং বলল, হ্যাঁ স্যার, সব ব্যবস্থা সম্পন্ন। এয়ারপোর্টের ঠিক সামনে সাজানো ছিল পরপর 8টি বিলাসবহুল কালো এসইউভি। গাড়িগুলো এক লাইনে দাঁড়ানো, যেন সামরিক বাহিনীর কুচকাওয়াজ। প্রতিটি গাড়ির কাচ কালো রঙের, যার ভিতরে কেউ দেখতে পারবে না। প্রথম 2 গাড়ি ছিল স্কাউটিং ইউনিট, যারা আগে আগে গিয়ে পথ পরিষ্কার করবে। মাঝখানের 2টো গাড়ি ছিল মিস্টার আনোয়ার ও তার ব্যক্তিগত বডিগার্ডদের জন্য। শেষের 4টি ছিল ব্যাকআপ টিম, কোনো সমস্যা হলে তারা প্রথমেই ঝাঁপিয়ে পড়বে। সিকিউরিটি টিম ইশারায় সিগন্যাল দিল, আর সবাই দ্রুত গাড়ির দরজা খুলে ভেতরে উঠে পড়ল। মিস্টার আনোয়ার নিঃশব্দে নিজের জন্য নির্ধারিত গাড়ির পেছনের সিটে গিয়ে বসলেন। তার পাশে বসল নিলয়, সামনে ড্রাইভার আর 2 জন গার্ড। গাড়ির দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিন গর্জে উঠল, আর পুরো বহরটি নিঃশব্দে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িগুলো শহরের ব্যস্ত এলাকা এড়িয়ে নির্জন রাস্তা ধরে এগিয়ে চলল। এই শহরের প্রতিটি ইট পাথর জানে, মিস্টার আনোয়ার শুধু বেড়াতে আসেননি, কিছু একটা ঘটবে। রাতের আধার চিরে সেই কালো গাড়িগুলো অজানা পথে হারিয়ে গেল, কিন্তু এক অদ্ভুত অস্থিরতা রেখে গেল বাতাসে। যেন এই শহর, এই রাত, সবাই এক অজানা ঝড়ের অপেক্ষায় রয়েছে।
সূর্যের সোনালি আলো যখন জানালার পর্দা ছুঁয়ে ঘরের ভেতরে প্রবেশ করছিল তখন ধীরে ধীরে চোখ মেলল ফারিহা। আজকের সকালটা ছিল অন্য রকম, আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। আজ তার পেন উঠবে। সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিল এই দিনটির, যখন তার কোলে আসবে এক টুকরো পরিপূর্ণ সুখ, ভালোবাসার এক নতুন রূপ। আজ সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ফারিহা যখন ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসছিল তখন পাশেই দাঁড়িয়ে ছিল তার স্বামী রাকিব, চোখে এক অদ্ভুত মায়া আর উত্তেজনার ছাপ। ফারিহা, কেমন লাগছে? রাকিবের কণ্ঠে চিন্তা আর ভালোবাসার মিশ্রণ ছিল স্পষ্ট। ফারিহা একটু হাসল, যদিও মুখে ক্লান্তির ছাপ ছিল। ভালো আছি, তবে একটু নার্ভাস লাগছে। রাকিব তখন তার হাত ধরে বলল, আমার রাজকুমার সব ঠিকমতো সামলে নেবে। আমি জানি, তুমিই সবচেয়ে শক্তিশালী। কমা 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 কমা। সকালের প্রথম আলোয় রাকিব সব প্রস্তুতি সেরে ফেলল। ফারিহাকে আস্তে আস্তে গাড়িতে তুলল, আর পরিবারের সবাই আশেপাশে ভিড় করেছিল শুভকামনা জানানোর জন্য। গাড়ি হাসপাতালের দিকে এগিয়ে চলল, আর ফারিহা জানালার বাইরে তাকিয়ে রোদের মিষ্টি আভা দেখছিল। মনে হচ্ছিল, প্রকৃতিও যেন আজ তার জন্য আশীর্বাদ দিল। সময়ের পর সময় কেটে যাচ্ছিল। হাসপাতালের করিডোরে রাকিবের পায়চারি যেন থামছিলি না। তার হৃৎপিণ্ড ক্রমশ দ্রুতগতিতে ধুকপুক করছিল। তারপর হঠাৎ করেই এক মুহূর্তে সব বদলে গেল। একটি শিশুর কান্নার শব্দ বাতাসে ভেসে উঠল। সেই মুহূর্তে রাকিবের চোখ জলে ভরে উঠল, তার হৃদয়ে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। ডাক্তার বাইরে এসে বললেন, অভিনন্দন, রাকিব সাহেব। আপনি এক ফুটফুটে পুত্র সন্তানের বাবা হয়েছেন। রাকিব দৌড়ে ভেতরে গেল। ফারিহা ক্লান্ত মুখে শুয়ে আছে, কিন্তু তার মুখে এক প্রশান্তির হাসি। তার বুকে ছোট্ট শরীরটা নিবিড়ভাবে জড়িয়ে আছে তার সন্তান। রাকিব সন্তানের ছোট্ট আঙুল স্পর্শ করতেই শিশুটি যেন অনুভব করল তার বাবার স্পর্শ। ছোট্ট হাতে মুঠো বন্ধ করে রাকিবের আঙুল ধরল, যেন বলছে, বাবা, আমি এসে গেছি। রাকিব আর ফারিহা একে অপরের দিকে তাকিয়ে হাসল। আজ তাদের জীবন সত্যিকার অর্থেই সম্পূর্ণ হল। আজ ফারিহার পেন উঠল, আর পৃথিবীতে এলো ভালোবাসার এক নতুন রূপ, তাদের ছেলে। এই ছোট্ট মানুষটিই হবে তাদের ভালোবাসার এক অনন্য সাক্ষী, তাদের জীবনের নতুন গল্পের শুরু। কমা 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 কমা। হাসপাতালের বাতাসে তখনও শিশুর কান্নার মিষ্টি সুর ভাসছে। ফারিহা ক্লান্ত হলেও চোখে মুখে প্রশান্তি লেগে আছে, তার বুকে নিবিড়ভাবে জড়িয়ে আছে তার সন্তান। পাশেই বসে আছে রাকিব, যার চোখে আনন্দের ছটা স্পষ্ট। ঠিক তখনই কক্ষের দরজায় ধীরে ধীরে কড়া নাড়ল কেউ। আমি কি ভিতরে আসতে পারি? সুবর্ণ রোদ মেখে হাসিমুখে দাঁড়িয়ে আছে আতিয়া। ফারিহা চোখ তুলে তাকাতেই আতিয়াকে দেখে উজ্জ্বল হয়ে উঠল। জানু, তুই এসেছিস? ফারিহার কণ্ঠে বিস্ময় আর আনন্দ একসঙ্গে মিশে গেল। আতিয়া, আমার প্রাণভোমরার রাজপুত্র হয়েছে আর আমি আসব না তাহই নাকি? আতিয়ার কথা শুনে ফারিহা হালকা হাসল। আতিয়া আপাতত একাই এসেছে, বাসায় মিসেস মোহনার কাছে আরিয়ান আর আনিয়াকে রেখে এসেছে। মিসেস মোহনা রাপরে আসবে। বাচ্চাদের নিয়ে হাসপাতালে আসা ভালো হবে না, তাই নিয়ে আসিনি। আতিয়া দ্রুত কাছে এসে ফারিহার পাশে বসল। তার চোখে যেন মুগ্ধতা, এক মা হয়ে আরেক মায়ের এই মহিমান্বিত মুহূর্তের সাক্ষী হওয়া যেন এক অভূতপূর্ব অনুভূতি। কি সুন্দর হয়েছে রে ছোট্ট রাজপুত্র। আতিয়া শিশুটির ছোট্ট হাতে আঙুল রাখতেই সে যেন সাড়া দিল, মৃদু কেঁপে উঠল। রাকিব একটু দুষ্টু হেসে বলল, তোমার মেয়ে জামাইকে কেমন লাগছে, ভাবি? আতিয়া দুষ্টু হেসে বলল, নিঃসন্দেহে আমার মেয়ে জামাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঠিক আমার মতো হয়েছে আমার মেয়ে জামাই। আতিয়ার কথা শুনে রাকিব আর ফারিহা হেসে দিল। রাকিব বলল, ভাবি তাহলে কিন্তু বিয়ে ফিক্সড? সেই কবে থেকে তো হয়েই আছে, আর এখন আরও সুবিধা হয়েছে মেয়ের বাপও চলে আসছে। বিয়েতে কোন ঝুঁকি হবে নাকি বলো ভাবি? আতিয়াও সেইভাবে বলল, অবশ্যই অবশ্যই, আমিও এই কিউট সুইট ছোট্ট গুলুমুলু আমার মেয়ের জামাইকে আমি নিয়ে যেতে চাই। রাকিব গর্বের সাথে বলল, অবশ্যই আমিও আমার বৌমাকে ঘরে আনব। আতিয়া হেসে দিল, সাথে ফারিহাও। ফারিহা মৃদু হাসল, সত্যিই, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এখন এই ছোট্ট মানুষটা। আতিয়া শিশুটিকে আদর করে বলল, তুমি জানো ছোট্ট বেবি, তোমার মা এক অসাধারণ মানুষ। সে তোমার জন্য কতটা কষ্ট করেছে, তুমি একদিন বড় হয়ে বুঝবে। ফারিহার চোখে অশ্রু জমে উঠল।
আতিয়া তার হাতটা শক্ত করে ধরল। তুই পারবি প্রাণ ভোমরা। এখন থেকে এই ছোট্ট মানুষটার জন্য তোকে আরও বেশি শক্ত হতে হবে। ফারিহা চোখ মুছে বলল, তুই তো মা হয়েছিস জানু। এই ছোট প্রাণদের দেখলেই মাতৃত্বের আসল সৌন্দর্য বোঝা যায়। আতিয়া মৃদু হাসল, কিন্তু চোখের গভীরে যেন এক চাপা বেদনার ছায়া। কমা 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 কমা। পরিত্যক্ত বাড়ির ভেতরে থমথমে নীরবতা। দেওয়ালজোড়া স্যাঁতস্যাঁতে দাগ, জানালার পর্দাহীন ফ্রেম দিয়ে ভিতরে আসা চাঁদের আলোয় ঘরটাকে আরও বেশি ভৌতিক লাগছিল। একটা মৃদু বাতাস ঘরের ভিতরে ঢুকে ধুলোর আস্তরণ উড়িয়ে নিয়ে গেল। ঠিক তখনই ভারী বুটের গম্ভীর শব্দ তুলে দরজা খুলে গেল। ধীর অথচ দৃঢ় পদক্ষেপে ভেতরে ঢুকল আবরার ফাহাদ। ঠান্ডা চোখে চারপাশ পর্যবেক্ষণ করল একবার, তারপর এক চিলতে হাসি ঠোঁটে একে সামনে রাখা কাঠের চেয়ারে বসল। ঘরের কোনায় একটা ম্লান আলোর নিচে বসে থাকা মানুষটা একটু নড়েচড়ে বসল, কিন্তু তার চোখে ভয় বা বিস্ময় কিছুই নেই। স্বাগতম, শ্বশুর আব্বা। আবরার হাতের দস্তানা খুলে টেবিলের ওপর রাখল, তারপর মৃদু গলায় বলল, শ্বশুর আব্বা, মিষ্টি খেয়েছেন? সাদমান খান ভ্রু কুঁচকে তাকাল। কিসের মিষ্টি? আবরার চোখ সরু করে তাকিয়ে এক ধাক্কায় চেয়ারের পেছনে হেলে গেল, তারপর শীতল স্বরে বলল, আপনার নাতি নাতনি হয়েছে। এই আনন্দের খবরে এখনও মিষ্টি খাননি? সাদমান মুহূর্তের জন্য থমকে গেল। নাতি, নাতনি, এমনকি হাজারো অপরাধের বোঝা মাথায় নিয়েও সে আতিয়াকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আতিয়া তার একমাত্র মেয়ে, তার জীবনের আলো, তার অস্তিত্বের শেষ চিহ্ন। এখন সেই আতিয়ার সন্তানের জন্ম হয়েছে। সাদমান চোখ বন্ধ করল, যেন নিজেকে সামলাতে চাইছে। আবরার তার প্রতিক্রিয়া দেখে মুচকি হাসল। তবে কি, আপনি খুশি? সাদমান ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে এক ধরনের প্রশান্তি খেলা করছিল। কিন্তু সেই প্রশান্তি কিছুক্ষণের মধ্যেই উড়ে গেল, যখন আবরার হঠাৎ করেই গম্ভীর হয়ে বলল, আপনার গুরু, যার জন্য এত খুন করেছেন, যাকে রক্ষা করতে আপনি এত চক্রান্ত করেছেন, সে কিন্তু দেশের মাটিতে পা রেখেছে। সাদমান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি বলছ? তার কণ্ঠ কাঁপল। আবরার একটু সামনে ঝুঁকে এল, তার ঠোঁটে বিদ্রূপের হাসি। তুই যার জন্য উঠিস বসিস, তার দিন শেষ। আর তোরও হাতে গোনা কিছু সময় আছে। সাদমানের কপাল ভাঁজ পড়ল, এবার সে আতঙ্কিত বোধ করল। আবরার ঠান্ডা গলায় বলল, এখন একটাই কাজ করতে পারিস, শ্বশুর আব্বা। আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া শুরু কর। কারণ আমি যখন আসব, তখন নিঃশ্বাস নেওয়ার সময়ও দিব না। এইটুকু বলেই আবরার উঠে দাঁড়াল। তার হাঁটার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকার করিডোরে, দরজার কপাট শব্দ করে বন্ধ হয়ে গেল। কমা 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 কমা। সাদমান মাথা নিচু করল, একদম ফাঁকা অনুভব করছিল নিজেকে। এই বন্দি ঘরে বসে সে বুঝে গিয়েছে, এখান থেকে তার মুক্তি নেই। এখন শুধু অপেক্ষা, মৃত্যুর অপেক্ষা। সে ক্লান্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, ঠোঁটে একরকম বিধ্বস্ত হাসি ফুটে উঠল। তবে এটুকু স্বস্তি, আমার আতিয়া সুখে আছে। রাতের নিস্তব্ধতায় তার কণ্ঠ মিলিয়ে গেল। চাঁদের আলো এসে তার অবয়বটাকে আরও রহস্যময় করে তুলল। এই রাতটা তার শেষ রাত হতে পারে, এবং হয়তো এটাই তার পাপমোচনের শেষ সুযোগ।